ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের থিওরি অফ এডুকেশন, অর্থাৎ অ্যারিস্টটলের শিক্ষা তত্ত্ব। অ্যারিস্টটল বিভিন্ন বিষয়ে তার রাষ্ট্রদর্শন নিয়ে উল্লেখ করেছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো শিক্ষা তত্ত্ব। অ্যারিস্টটল আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন, আইডিয়াল এডুকেশন সিস্টেমের কথা বলেছেন। অ্যারিস্টটল মনে করেন আদর্শ রাষ্ট্র গঠন করা অপরিহার্য। আদর্শ রাষ্ট্রের জনগণ সৎ ন্যায়পরায়ণ হবেন এবং আদর্শ রাষ্ট্রের শাসক শ্রেণী সদ্গুণের অধিকারী হবেন এবং তারা ইনজাস্টিস করবেন না, ন্যায়পরায়ণ হবেন। তো রাষ্ট্রের সিটিজেন অর্থাৎ নাগরিক, তাদের মধ্যে মরালিটি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। নাগরিকদের মধ্যে উচিত অনুচিত বোধ ধারণা গড়ে তোলা প্রয়োজন। আর নাগরিকদের মধ্যে এই মরালিটি গড়ে উঠবে এডুকেশনের মাধ্যমে। উইদাউট এডুকেশন নাগরিকদের মধ্যে মরালিটি আসবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, অ্যারিস্টটল নাগরিক বলতে তাদেরই বোঝান যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করেন। নগর রাষ্ট্রের সব জনগণ কিন্তু নাগরিক নয়। যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবেন তারা নাগরিক। আর রাষ্ট্রীয় কাজে যে নাগরিক অংশ নেবেন যারা, তাদের মধ্যে মরালিটি থাকলে রাষ্ট্রীয় ঐক্য এবং সংহতি বজায় থাকবে। রাষ্ট্রের মধ্যে অবিচার, অন্যায় এগুলি থাকবে না। তাই অ্যারিস্টটল শিক্ষা তত্ত্বের উপরে গুরুত্ব দিয়েছেন। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী অবজেক্টিভ অব এডুকেশন অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার লক্ষ্য কি, অ্যারিস্টটল বলেছেন যে স্টেট শিক্ষা বিস্তারের মাধ্যমে তার লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছাতে পারবে। স্টেটের লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো মানুষের সুখী জীবন তৈরি করা। মানুষ সুখী জীবন যাপন করবে, মানুষ গুড লাইফ পাবে, মানুষের ব্যক্তিত্বের প্রতিভার সম্পূর্ণভাবে বিকাশ ঘটবে, মানুষের আত্মিক বিকাশ ঘটবে, এমন একটা পরিবেশ রাষ্ট্র তৈরি করবে। আর এই পরিবেশ তৈরি করতে গেলে, এই মঙ্গলময় পরিবেশ, জনগণের কল্যাণময় পরিবেশ তৈরি করতে গেলে রাষ্ট্রকে নাগরিকদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিতে হবে। তাই শিক্ষার উদ্দেশ্য হলো সুনাগরিক তৈরি করা, শিক্ষার উদ্দেশ্য হলো ন্যায়পরায়ণবাদী নাগরিক তৈরি করা, নৈতিক চেতনা সম্পন্ন নাগরিক তৈরি করা হলো শিক্ষার উদ্দেশ্য। অ্যারিস্টটল বলেছেন যে মানুষের মধ্যে তিনটি গুণ থাকে। এক নম্বর গুণ হচ্ছে নেচার, মানুষের প্রকৃতি। মানুষ প্রকৃতিগতভাবে, স্বভাবগতভাবে যে প্রকৃতিগতভাবে মানুষ যে স্বভাবের অধিকারী হয়, প্রকৃতিগতভাবে মানুষ যে স্বভাবের অধিকারী হয়, সেখানে কিন্তু শিক্ষার প্রভাব খুব কম পড়ে। এডুকেশন প্রভাবে মানুষের যে স্বভাব, প্রকৃতির থেকে যে পেয়ে থাকে মানুষ, সেটার ক্ষেত্রে শিক্ষা প্রভাব খুব কম পড়ে। দুই,
অ্যারিস্টটল বলেছেন যে মানুষের মধ্যে অভ্যাস এই গুণটা থাকে। অভ্যাস মানে হ্যাবিট। মানুষ যে অভ্যাস মানে কামনা বাসনার দ্বারা মানুষ অভ্যাস অর্জন করে। কামনা বাসনার মাধ্যমে মানুষ যে অভ্যাস অর্জন করে, সেই অভ্যাসটার ক্ষেত্রে একটা আংশিক পরিবর্তন শিক্ষার মধ্য দিয়ে সম্ভব। শিক্ষার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে অভ্যাস গড়ে ওঠে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা যায়। এটা হলো অ্যারিস্টটলের বক্তব্য। নাম্বার তিন হলো, উনি বলছেন যে মানুষের মধ্যে যুক্তিবোধ থাকে। যুক্তিবোধটা কি? মানুষের মধ্যে জ্ঞান থাকে। তো এডুকেশনের মাধ্যমে এই মানুষের মধ্যে যে যুক্তিবোধ থাকে তার বিকাশ ঘটে। মানুষ জ্ঞান অর্জন করতে পারে এডুকেশনের মাধ্যমে। তাহলে যুক্তিবোধ এবং তোমার জ্ঞান অর্জন, এক্ষেত্রে কিন্তু শিক্ষার প্রভাব কিন্তু ব্যাপক। তাহলে অ্যারিস্টটল মানুষের 3টি গুণের কথা বলেছেন। প্রকৃতি, সেখানে এডুকেশনের প্রভাব খুবই কম। আর যেখানে অভ্যাস গুণের কথা বলেছেন, অভ্যাসের অধিকারী হয় মানুষ, অভ্যাসের ক্ষেত্রে আংশিকভাবে শিক্ষার প্রভাব পড়ে। আর যুক্তি ক্ষেত্রে মানুষের যুক্তিবোধ, এক্ষেত্রে এডুকেশন খুবই দরকার। এই ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যারিস্টটল তার শিক্ষা তত্ত্ব আলোচনার ক্ষেত্রে নাগরিকদের কথা তুলে ধরেছে। সিটিজেন, তো সিটিজেনদের মধ্যে আমি আগেই বলেছি যে অ্যারিস্টটল কৃতদাস এবং যারা গৃহকাজে লিপ্ত নারী, এই কৃতদাসের নারী যারা দৈহিক কাজেও লিপ্ত, তারা কিন্তু কখনই নাগরিক নয়। তাহলে নাগরিকদের মধ্যে আবার 2 রকম আছে। যারা রাষ্ট্রীয় কাজে অংশ নেই তারা নাগরিক। এই নাগরিকদের মধ্যে 2 রকমের ভাগ আছে। একটা হলো সুনাগরিক, আর একটা হলো তোমার ভালো নাগরিক। অ্যারিস্টটল সুনাগরিক কাদের বলছেন? যারা রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, সংবিধানের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রকাশ করে। ব্লাইন্ডলি মানে অন্ধভাবে আনুগত্য প্রকাশ করে, কোনো প্রশ্ন করে না রাষ্ট্রের শাসকের প্রতি, রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের আইনকে মান্য করে চলে। এই যে আনুগত্য, এই আনুগত্য প্রকাশ যারা করে, এরা হলো তোমার সুনাগরিক। অন্যদিকে ভালো নাগরিক কাদের বলছেন অ্যারিস্টটল ভালো নাগরিক বলছেন তাদের যারা হচ্ছে যুক্তিবোধের দ্বারা পরিচালিত হয়। যুক্তিবোধের দ্বারা পরিচালিত হয়। মানুষ যখন অল্প বয়সে থাকে তখন তারা যুক্তিবোধের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাহলে যুক্তিবোধ দ্বারা সে বিচার বিশ্লেষণ করে, তার জ্ঞানের বিকাশ ঘটায়, উইজডমের বিকাশ ঘটায়। এদের এই সব নাগরিক হচ্ছে তোমার কি ভালো নাগরিক, গুড সিটিজেন। তাহলে সুনাগরিক এবং গুড সিটিজেনের মধ্যে 2 রকম গুণই থাকছে। অ্যারিস্টটল বলছেন যে শাসক শ্রেণীর মধ্যে সুনাগরিকের গুণ থাকে, ভালো নাগরিকের গুণও থাকে। তাহলে সুনাগরিকের গুণ এবং ভালো নাগরিকের গুণ, সুনাগরিকের গুণ হচ্ছে রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য, আর ভালো নাগরিকের গুণ হচ্ছে যে যুক্তিবোধ। এই যে এই দুটো বিষয়ই তোমার শাসক শ্রেণীর মধ্যে থাকবে, রাজার মধ্যে থাকবে, এই দুটো। তারপর অ্যারিস্টটল বলছেন যে শিক্ষার ক্ষেত্রে তিনি বলছেন যে স্টেটের সঙ্গে শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শিক্ষা স্টেট কন্ট্রোলে চলবে, শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র চালু করবে। নাগরিকদের মধ্যে ভালো গুণ, যুক্তিবোধ তৈরি করার জন্য, যুক্তিবাদী করার জন্য নাগরিকদের শিক্ষাদান করবে। রাষ্ট্রের টার্গেটই হলো শিক্ষাদান করা। রাষ্ট্র পরিকল্পনা করবে, শাসক শ্রেণী পরিকল্পনা করবে কিভাবে শিক্ষার বিস্তার ঘটানো যায়। তাহলে সিটিজেনের সঙ্গে এডুকেশন যুক্ত, এডুকেশন হচ্ছে স্টেটের সঙ্গে যুক্ত। অ্যারিস্টটল এথেন্সে যে বেসরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থার বিস্তার, সেটাকে সমর্থন করেননি। কিন্তু গ্রিক নগররাষ্ট্র স্পার্টার যে স্টেটের উদ্যোগে যে শিক্ষা বিস্তার, স্টেটের উদ্যোগে নাগরিকদের মধ্যে শিক্ষা বিস্তারের যে ভূমিকা,
সেটাকে তিনি সমর্থন করেছেন। তাহলে রাষ্ট্রীয় উদ্যোগে শিক্ষাকে নাগরিকদের মধ্যে বাধ্যতামূলকভাবে গ্রহণের ব্যবস্থা করা, মানুষকে যুক্তিবাদী করা, যুক্তিবোধ তার বিকাশ ঘটানো, উইজডমের, জ্ঞানের, নলেজের বিকাশ ঘটানোর জন্য এডুকেশন প্রয়োজন। এই জন্য অ্যারিস্টটল রাষ্ট্রের উদ্যোগে শিক্ষাকে বিস্তারের কথা উল্লেখ করেছেন। অ্যারিস্টটল এডুকেশনের সঙ্গে ম্যারেজের সম্পর্ক আছে বলে মনে করেন। অ্যারিস্টটল বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে বলেছেন যে যৌবনে নাগরিকরা বিবাহ করতে পারবে না। কেন করতে পারবে না? যৌবনকালে প্রজনন হলে সেটা ক্ষতিকর। যৌবনকালে মাতৃত্ব লাভ করলে, যৌবনকালে পিতৃত্ব লাভ করলে সেটা সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। তাই তিনি বলছেন যে ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 37 বছরের আগে বিবাহ করা যাবে না, এবং নারীদের ক্ষেত্রে 18 বছরের কম বয়স হলে বিবাহ করা যাবে না। যৌবনে বিবাহ হলে তাহলে প্রজনন যে বিষয়টা সেটা ক্ষতিকর হবে, সন্তান ভালো হবে না। তাই অ্যারিস্টটল বলছেন যে এই যে সময় 37 বছর আগ অবধি পুরুষদের শিক্ষা দিতে হবে, নারীদেরও শিক্ষা দিতে হবে। তাই শিক্ষার সঙ্গে ম্যারেজের সম্পর্ক আছে। বিবাহ ব্যবস্থা তিনি সংস্কারের কথা বলেছেন। এবার আমরা দেখব যে অ্যারিস্টটল তোমার এডুকেশনের যে বিভিন্ন একটা স্টেজ, মানে বিভিন্ন পর্যায়ের কথা বলেছেন, যে কোন বয়সে কোন শিক্ষা দেওয়া প্রয়োজন। অ্যারিস্টটল বলছেন যে মানে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত, এটা হলো ফার্স্ট স্টেজ শিক্ষার, এডুকেশনের ফার্স্ট স্টেজ। এখানে কিন্তু লেখাপড়া করানো যাবে না, এখানে পুঁথিগত বিদ্যা শিশুর উপরে চাপিয়ে দেওয়া হয় না। শিশু মনের মতো খোলামেলা মনে মেলামেশা করবে এবং তার দৈহিক এবং মানসিক বিকাশ ঘটবে। অ্যারিস্টটল বলেছেন যে 5 থেকে 7 বছর এই বয়সে বাধ্যতামূলকভাবে শিশুর উপরে কোনো বিষয় চাপিয়ে দিয়ে পড়ানো যাবে না। এই সময়ে খেলাধুলা এবং অন্যান্য যে বিষয়, আনুষঙ্গিক বিষয় সঙ্গে শিশু যুক্ত হবে, কিন্তু এখানে কোনো চাপিয়ে দেওয়া যাবে না। ভারী কোনো ব্যায়াম, শরীরচর্চা শিশুর উপরে চাপানো উচিত নয়। 7 থেকে 14 বছর এই বয়স সন্ধিক্ষণে তিনি বলছেন যে এই সময়ে এডুকেশন দেওয়া যাবে বিভিন্ন বিষয়ে, অঙ্ক শাস্ত্র, রসায়নবিদ্যা, তর্কশাস্ত্র, জীবনবিদ্যা, এই সমস্ত বিষয় ভিত্তিক যে এডুকেশান সেটাকে 7 থেকে 14 বছরে দেওয়া যাবে। বাকি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, অর্থাৎ বয়ঃসন্ধিক্ষণে 14 থেকে 21 এই সময়েও এই বিষয়গুলো পড়ানো যাবে তাদের কিন্তু তবুও এই সময়ে যে তোমার ফিজিক্যাল এডুকেশন, শরীরচর্চা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, এবং ভারী শরীরচর্চা করানো যাবে না, হালকা শরীরচর্চা করাইতে হবে। অ্যারিস্টটল সাবজেক্ট সম্পর্কে উল্লেখ করেছেন। এডুকেশনের যে সাবজেক্ট, কি বিষয় পড়বে স্টুডেন্টরা, শিশুরা, কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সিটিজেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষা গ্রহণ করবেন, বিভিন্ন বিষয় পড়াশোনা করবেন। প্রথমে তিনি বলছেন যে মানে রিড অ্যান্ড রাইট, অর্থাৎ লেখাপড়া করবে। লেখাপড়া কেন করবে? কাজের উপায় বের করতে পারবে লেখাপড়ার মধ্য দিয়ে, অর্থ উপার্জন করতে পারবে, রাজনৈতিক কাজের জন্য লেখাপড়া দরকার। তাহলে আমরা এখানে দেখব যে তোমার বিভিন্ন কাজ করার জন্য শিক্ষা দরকার, তার জন্য লেখাপড়া দরকার, আর অর্থ উপার্জন করার জন্য লেখাপড়া দরকার, আর রাজনৈতিক কাজ, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক কাজ, রাষ্ট্রের কাজ, এটা করার জন্য লেখাপড়া দরকার। নাম্বার 2, অ্যারিস্টটল বলেছেন যে সাবজেক্ট হিসাবে ড্রয়িংকে গুরুত্ব দেওয়া দরকার। ড্রয়িং মানে অঙ্কন, মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে ড্রয়িংয়ের মাধ্যমে, বিচার করার ক্ষমতা বাড়ে। তাই বিচার করার ক্ষমতা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধির জন্য ড্রয়িং এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, এবং এই ড্রয়িং করার একটা অভ্যাস
গড়ে তুলতে হবে, তাহলে যুক্তির বিকাশ ঘটবে, মানুষের যুক্তিবোধের বিকাশ ঘটবে। 3 নম্বর হচ্ছে ব্যায়াম অর্থাৎ শরীরচর্চা। অ্যারিস্টটল শরীরচর্চা এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেছেন। শরীর গঠন হলে সামরিক কাজে তারা দক্ষ হবে, উপযুক্ত হবে এবং যে কোনো শারীরিক কাজ করতে তারা ভালো পারবে। তাই সুস্থ জীবন এবং সবল জীবন, সুস্থ জীবন এবং সবল জীবন যদি নাগরিকদের মধ্যে গড়ে ওঠে, তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। নাম্বার 4, অ্যারিস্টটল বলেছেন যে সঠিক একটা অবকাশ যাপনের বিষয় থাকা। মানুষ সবসময় যে কাজ করবে তা নয়, একটা অবকাশ, বিশ্রাম করবার একটা ব্যবস্থা থাকতে হবে। তার জন্য সঙ্গীত চর্চা করবে, নাগরিকরা সঙ্গীত চর্চা করবে। এই 4 নম্বর বিষয় যে সঙ্গীত চর্চা করবে। সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে তার অবকাশ জীবনে আনন্দ পাবে। কিন্তু এমন সঙ্গীত চর্চা করা যাবে না যে সঙ্গীতের মধ্যে অতিরিক্ত আবেগ আছে এবং অতিরিক্ত বেদনা আছে, দুঃখ আছে। এমন সঙ্গীতের সুর চর্চা করাটা ঠিক হবে না। এটাই অ্যারিস্টটলের বক্তব্য। 5 নম্বর হচ্ছে অ্যারিস্টটল বলছেন যে বিজ্ঞান, সায়েন্সকে শিখতে হবে, সাবজেক্ট হিসাবে গ্রহণ করতে হবে, হিস্ট্রিকে গ্রহণ করতে হবে, ফিলোসফিকে গ্রহণ করতে হবে, তোমার মনোবিদ্যাকে গ্রহণ করতে হবে, গণিত শাস্ত্রকে গ্রহণ করতে হবে, রসায়নবিদ্যা পড়তে হবে, জীববিদ্যা পড়তে হবে। বিভিন্ন বিষয়ে তিনি চর্চা করার কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন। অ্যারিস্টটল যে এডুকেশন তত্ত্ব উল্লেখ করেছেন, আলোচনা করেছেন, তাতে তিনি 3টি প্রিন্সিপলসের কথা বলছেন। যে এডুকেশন সিস্টেমের সঙ্গে 3টি নীতি যুক্ত থাকবে। 1 নম্বর হচ্ছে মিন কি? মিন বা মধ্যপন্থা, বাংলা হচ্ছে মধ্যপন্থা। মিন বা মধ্যপন্থা হলো যে দৈহিক ও মানসিক কাজ, এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এডুকেশনের নীতি হবে যে যাতে দৈহিক বিকাশ ঘটে এবং মানসিক দিকের বিকাশ ঘটে এবং দৈহিক ও মানসিক উভয় দিকের যে বিকাশ হয় তার মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। এটা এডুকেশনের একটা পলিসি, এডুকেশনের একটা প্রিন্সিপল, এবং এটাকে বলা হচ্ছে মিন। অ্যারিস্টটল 2 নম্বরে বলছেন যে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা। তিনি বলছেন যে এডুকেশনের লক্ষ্য হবে সামর্থ্য অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে, সামর্থ্য অনুযায়ী এডুকেশনকে ব্যবহার করতে হবে। ক্যাপাসিটি কতটা আছে, তার মেধা, তার বুদ্ধি কতটা আছে, সেটাকে বিচার বিশ্লেষণ করে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তার সম্ভাবনাটা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, সেখানে বাস্তবসম্মতভাবে এডুকেশনকে ব্যবহার করতে হবে। এইটা হলো পসিবিলিটি হচ্ছে সেকেন্ড প্রিন্সিপল, সেকেন্ড পলিসি। নাম্বার 3 নম্বর হচ্ছে বলছেন বিকামিংটা কি? বিকামিং হচ্ছে মিন এবং পসিবিলিটি, মধ্যপন্থা এবং সম্ভাবনা, এই দুয়ের ফলশ্রুতি এটা হচ্ছে আউটপুট। এই আউটপুট হচ্ছে বা রেজাল্ট হচ্ছে বিকামিং। এই নীতিটা 3 নম্বর নীতি। তাহলে আমরা দেখছি অ্যারিস্টটল মিন বা মধ্যপন্থা নীতি, সম্ভাবনা বা পসিবিলিটি এবং পরিণতি প্রাপ্তি বা ফলাফল, বিকামিং যেটাকে বলা হচ্ছে, সেটাকে তিনি শিক্ষা নীতিতে উল্লেখ করেছেন। অ্যারিস্টটলের এডুকেশন তত্ত্ব আমরা দেখব যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এডুকেশনকে গুরুত্ব দিয়েছেন একটা বিশাল দার্শনিক হিসাবে। তো কিন্তু তার যে এডুকেশন তত্ত্ব, এটা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। তার এডুকেশন তত্ত্বকে আমরা কয়েকটা দিক থেকে সমালোচনা করব। প্রথমেই আমি বলবো যে এডুকেশনের তত্ত্ব তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তিনি সুসংহত যে এডুকেশন একটা সিস্টেম, পদ্ধতি মাফিক যে সিস্টেমকে তুলে ধরা, যেটা প্লেটো তুলে ধরেছিলেন, সেটা কিন্তু প্লেটোর শিষ্য অ্যারিস্টটল তুলে ধরতে পারেননি। আর অ্যারিস্টটল দেখো 21 বছর বয়স পর্যন্ত
এডুকেশনের কথা বলেছেন, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে তিনি হায়ার এডুকেশনের কথা বলেননি, যেটা প্লেটো হায়ার এডুকেশনের কথা বলেছিলেন, যে শাসক শ্রেণী 50 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করবে, দার্শনিক হয়ে যাবেন, দর্শন চিন্তা করতে শিখবেন, শাসকের ক্ষেত্রে এটা বলেছিলেন। কিন্তু প্লেটো অ্যারিস্টটল তা বলেননি। তাহলে অ্যারিস্টটল সুসংহত যে একটা এডুকেশন সিস্টেম এর কথা বলা, সেটা কিন্তু বলতে পারেননি। নাম্বার 2, যে অ্যারিস্টটল কিন্তু তোমার হায়ার এডুকেশনের কথা বলতে পারেননি, বলতে পারেননি। 3, সিটিজেনদের এডুকেশনের কথা বলছেন ঠিকই, কিন্তু আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে সিটিজেন মানে তো সব সব জনগণ নয়। তাহলে জনগণের একটা বিরাট অংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে স্লেভ। নগর রাষ্ট্রে স্লেভ সিস্টেম ছিল, এবং তিনি নিজে স্লেভ সিস্টেমকে একটা স্বাভাবিক সিস্টেম বলেছেন, স্লেভদের মুক্তির কথা বলেননি। তাহলে সেই স্লেভদের জন্য এডুকেশনের কথা তিনি বলেননি। তাহলে তাদেরকে নিরক্ষর হিসাবে, তাদেরকে অশিক্ষিত, অজ্ঞ হিসাবে রাখতে চেয়েছেন অ্যারিস্টটল। এটা তার শিক্ষাতত্ত্বের ত্রুটি। 4 নম্বর ত্রুটি কি? অ্যারিস্টটল শারীরিক ফিজিক্যাল এডুকেশনের কথা বলেছেন, মরাল এডুকেশনের কথা বলেছেন। তো ফিজিক্যাল এডুকেশন এবং মরাল এডুকেশনের উপর যতটা গুরুত্ব দিয়েছেন তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং এডুকেশনের উপরে ততটা গুরুত্ব দেননি। তিনি প্রযুক্তিবিদ্যার উন্নতির ক্ষেত্রে যে এডুকেশান, প্রযুক্তিগত যে এডুকেশান, সেই এডুকেশনকে তিনি গুরুত্ব দেননি। ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে গুরুত্ব দেননি। তিনি শুধু বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। তাই বৃত্তিমূলক শিক্ষা শুধু গ্রহণ করলে হবে না, পুঁথিগত শিক্ষাই শুধু গ্রহণযোগ্য নয়, তার পাশাপাশি তোমার বৃত্তিগত শিক্ষা, কারিগরি, প্রযুক্তিগত এডুকেশনের গুরুত্ব আছে, সেটা অ্যারিস্টটল তার তত্ত্বে তুলে ধরেননি। 5 নম্বর হচ্ছে যে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে যে এডুকেশন তত্ত্ব যুক্ত করেছেন। তিনি বলছেন যে এডুকেশন লাভের জন্য বিবাহকে সংস্কার করতে হবে। বিবাহের ক্ষেত্রে পুরুষদের ওই 37 বছর বয়সের আগে বিবাহ করা যাবে না। একটা কথা কি, যে যেখানে যৌবনে বিবাহ প্রয়োজন, যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিক বিষয়টাকে তিনি সংস্কার মধ্যে দিয়ে বিরোধিতা করেছেন, সংস্কার করার মধ্যে দিয়ে, এটাও ঠিক করেননি। তবুও আমরা অ্যারিস্টটলের যে এডুকেশন থিওরি, তাহলে আমরা 5টা ভাগে দেখলাম যে অ্যারিস্টটলের 5টা এডুকেশন সিস্টেমের ত্রুটির উল্লেখ করলাম। তবুও আমরা অ্যারিস্টটলের যে এডুকেশন থিওরি, সেই থিওরিকে কিন্তু অস্বীকার করতে পারি না। তো তিনি তো মরালিটির কথা বলেছেন। মরাল ক্যারেক্টার গঠন করতে গেলে এডুকেশন প্রয়োজন। নাগরিকদের রাষ্ট্রীয় কাজে সিনসিয়ার করার জন্য এডুকেশন প্রয়োজন। নাগরিকদের মধ্যে এডুকেশন না থাকলে রাষ্ট্রীয় ঐক্য এবং সংহতি বজায় রাখা সম্ভব না। রাষ্ট্রের ঐক্য এবং সংহতি বজায় রাখার জন্য নাগরিকদের মধ্যে এডুকেশন দরকার। এটা আজকের দিনেও প্রাসঙ্গিক। মরালিটির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে যে এডুকেশনের কথা বলেছেন, সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক, আজকের দিনেও খুব গুরুত্বপূর্ণ। তিনি যে শরীরচর্চার কথা বলেছেন, ব্যায়ামের কথা বলেছেন, সেটার বিরাট গুরুত্ব আছে। আবার প্রকৃতিগতভাবে মানুষ যেটা স্বভাবজাতভাবে অধিকারী হয়, সেটার ক্ষেত্রে এডুকেশন তেমন পরিবর্তন করতে পারে না। একথার গুরুত্বকে অস্বীকার আমরা করতে পারি না। আবার অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে এডুকেশনের গুরুত্ব আংশিকভাবে ঠিক, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আর যুক্তিবোধ, উইজডম বিকাশের ক্ষেত্রে এডুকেশন দরকার, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তিনি যেটা তুলে ধরেছেন সমকালীন সমাজের ক্ষেত্রে। তাই সমকালীন সমাজের ক্ষেত্রে যেমন তার এডুকেশন থিওরি গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীকালে মধ্যযুগ এবং আধুনিক যুগে তার এডুকেশন তত্ত্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং বহু মানুষ আজকে তার এডুকেশন থিওরিকে গুরুত্ব দিচ্ছেন। আরেকটা কথা, যেটা সবথেকে মানে চাইল্ড এডুকেশনের কথা বলেছেন, সেটা কিন্তু আধুনিক শিক্ষাবিদরা মেনে নিচ্ছেন, যে 0 থেকে, অর্থাৎ
জন্ম থেকে 5 বছরের পর্যন্ত যে শিশুদের এডুকেশন চাপিয়ে দেয়, আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে চাপিয়ে দিচ্ছে, তাতে মনের বিকাশ ঘটছে না। শিশুদের মানে যে ট্যালেন্ট বা প্রতিভা সুপ্ত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে বহু পড়াশোনার বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা অ্যারিস্টটলের থিওরির বক্তব্য। এখানে রুশোর সঙ্গে অ্যারিস্টটলের বক্তব্যের মিল আছে। রুশোর সঙ্গে অ্যারিস্টটল যে শিক্ষাকে, এডুকেশনকে চাপিয়ে দেওয়া যাবে না, আবার 2 থেকে 5 বছর পর্যন্ত কোনো লেখাপড়া করা যাবে না, এটা খুব বাস্তবসম্মত। এবং 5 থেকে 7 বছর পর্যন্ত এডুকেশনকে, তাই আধুনিক শিক্ষা ব্যবস্থাতে দেখা যাচ্ছে যে আজকে শিক্ষাবিদরা এই যে খুব ছোটতে লেখাপড়া চাপিয়ে দেওয়ার যে নীতি, এটাকে বিরোধিতা করছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ এডুকেশন থিওরি অ্যারিস্টটলের। আবার শরীরচর্চা ভালো, খুব বেশি শরীরচর্চা করাটা ভালো নয়, এই যে বক্তব্য, এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। যাই হোক, অ্যারিস্টটলের যে রাষ্ট্রতত্ত্বে যে এডুকেশনের কথা বলেছেন, সেই এডুকেশন তার থিওরি অফ স্টেটে, তার ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্টের তত্ত্বে, তার রেভলিউশন তত্ত্বেও তার এডুকেশনের তত্ত্ব আমরা দেখেছি। রেভলিউশনের ক্ষেত্রেও বলছে যে জনগণকে শিক্ষিত করতে হবে, সচেতন করতে হবে। তাহলে এডুকেশন তত্ত্বটাকে আমরা নির্দ্বিধায় সমর্থন করব। তার সমালোচনা থাকতে পারে, কৃতদাসদের এডুকেশনের কথা বললে ভালো হতো, কিন্তু সমকালীন সমাজের প্রভাব অ্যারিস্টটলের মধ্যে ছিল। সেই সময় তিনি সত্যি কথাটা বাস্তব কারণে হয়তো বলেননি বা বলতে পারেননি। তবুও আমরা সবশেষে এটা বলবো যে অ্যারিস্টটল হচ্ছে আধুনিক শিক্ষার অগ্রদূত। আধুনিক কালে শিক্ষা ব্যবস্থাতে অ্যারিস্টটলের বহু বিষয় আজকে মানে চর্চা করা হচ্ছে এবং গ্রহণ করা হচ্ছে। এই বলে আমি তোমরা ভালো থাকবে আশা করি, এই কথা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম।